টেকনাফ থেকে তেঁতুলিয়া এই ট্যুরের অফিসিয়াল যাত্রা শুরু কিন্তু আজকেই। ট্যুরের প্রথম দিকে ছিলাম সেন্ট মার্টিন দ্বীপে, উপরে আই কার্ডে দিয়ে রাখলাম, আপনারা চাইলে কেউ দেখে আসতে পারেন। যাত্রার প্রথমেই বলতে চাই আমাদের ট্যুর আসলে এমনটা নয় যে এই ট্যুরটা স্পেশালি এমনটা নয় যে শুধুমাত্র অনবরত বাইক চালিয়ে দেশের শেষ প্রান্তে যাব বা যত দ্রুত সম্ভব ট্যুর শেষ করব। আমরা আসলে তেঁতুলিয়া যাওয়ার পথে বেশ কিছু জায়গায় বিরতি দিব এবং সম্ভব হলে সেই জায়গায় 1 বা 2 দিন থেকে সেই এলাকা সম্পর্কে একটা ধারণা নিব, পাশাপাশি এই ভিডিও সিরিজের মাধ্যমে সেই এলাকা সম্পর্কে আপনারাও একটা ধারণা পেয়ে যাবেন। যেমনটা আজকে আমরা থাকবো কক্সবাজার, সম্ভবত কালকে চট্টগ্রাম একদিন, আর তারপর বগুড়াতে 1 বা 2 দিন, ঠাকুরগাঁও একদিন, তেঁতুলিয়াতে একদিন। এভাবে আসলে আগামী 8 থেকে 9 দিনের ভিতরে আমাদের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর শেষ করব। তো আজকে মূলত মেরিন ড্রাইভের পাশে একটা রিসোর্টে থাকবো, আর সেই রিসোর্টের নাম হচ্ছে পেবেল স্টোন রিসোর্ট। এই যে আমরা লং ট্যুরে বের হচ্ছি, বিশেষ করে আপনারা জানেন যে গতকাল সেন্ট মার্টিনে আমরা বলতে আমি একা ছিলাম, বাট আজকে থেকে আমাদের সাথে ট্যুরে জয়েন করতেছে হচ্ছে তিথি আপু। হ্যালো। সে গতকাল জয়েন করতে পারে না, কেন জয়েন করতে পারো না সেটা বলো। আমরা আসলে খুব এক্সাইটেড ছিলাম কখন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুরটা দিব, অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। এটা আমাদের বহুল প্রতীক্ষিত একটা ট্যুর ছিল। তো একদম আমাদের ডেটটাও ফিক্সড হয়েছে, সব জায়গায় সব কিছু বুক হয়ে গেছে, হোটেল বা সব কিছু। এমন টাইমে আমার হঠাৎ করে একটা এক্সাম পড়ে আছে, সো আমি আসতে পারি নাই সেন্ট মার্টিনে। তো সমস্যা নাই, আমি একদম আজকে কক্সবাজার চলে আসছি। আমার কিছু প্রোগ্রাম ছিল, আজকে প্রোগ্রাম সেরে এখানে চলে আসছি কক্সবাজারে। আর এখান থেকে আমি একদম তেঁতুলিয়া পর্যন্ত থাকবো, বাংলা বান্ধা। তো দেখা হবে। আর আমরা আসলে উত্তরবঙ্গের সাইডটাতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড, অনেক দিন ধরে যাওয়া হয় না, ওই দিকটা আমাদের খুবই কম যাওয়া হয়। গত বছর একবার যাওয়া হয়েছে, আর ওই জায়গাটা গিয়ে আমরা আসলে ওই জায়গায় একদম প্রেমে পড়ে গেছি, যেটা বলতে ওই জায়গার মানুষজন এত ভালো, আমাদের খুব ভাল লাগে। আর শীতের একটা আমেজ নিব, কুয়াশা, খেজুর বাগান, এই সব কিছু মিলিয়ে আসলে আমি খুব এক্সাইটেড, আর দেখা তো হবেই। আমরা আজকে মূলত কক্সবাজার থাকবো। কক্সবাজারে বিশেষ করে মেরিন ড্রাইভটা আমরা নতুন করে এক্সপ্লোর করার ট্রাই করবো। যদিও এর আগে মেরিন ড্রাইভ নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, বাট নতুন করে আবার আমরা আজকের ভিডিওতে মেরিন ড্রাইভ এক্সপ্লোর করবো এবং মেরিন ড্রাইভের পাশে একটা রিসোর্টে থাকবো। ঠিক আছে, খুব সকালবেলা টেকনাফ 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, আর এখন আমরা ইনানি বিচের খুব কাছেই পেবেল স্টোন রিসোর্টে চেক ইন করবো। আমার মনে হয় এটাই মেরিন ড্রাইভ প্লাস সমুদ্রের পাড়ে অবস্থিত খুবই স্বল্প মূল্যের রিসোর্ট। আমরা আজকে যেই রুমে থাকবো তার ভাড়া পড়েছিল 3500 টাকার সাথে দুজনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। অনেক সময় নাকি এখানে 2500 থেকে 3000 টাকার ভিতরে রুম ভাড়া পাওয়া যায়। যাই হোক, যেহেতু আজকে রাতে এখানে থাকা হবে, থাকার পর যে অভিজ্ঞতা হবে, 3500 টাকা আসলে রুম কেমন আর এই জায়গাটা আসলে কেমন, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো এই হচ্ছে আমাদের রুম। বাহ, জোস্তা। মোটামুটি সাইজের একটা বেড, বেশ সাজানো গোছানো, আর এসি। এই দিকটা হচ্ছে বাথরুমটা অনেকটা ছোট, আর এই হচ্ছে বারান্দা। এই ব্যালকনি থেকে আপনি সরাসরি বিচ, কোনো কথা হবে না। আর এটা হচ্ছে ইনানি বিচ। আগে বলেছিলাম যে এই সাইডটা হচ্ছে ইনানি বিচ। এখান থেকে আপনি যদি হেঁটে আসেন সর্বোচ্চ 5 মিনিট লাগবে। কক্সবাজার মূলত 2 ধরনের পর্যটকের আগমন ঘটে। এক হচ্ছে যারা কক্সবাজারের মূল শহরে বেশি থাকতে পছন্দ করে, আর 2 যারা সমুদ্র অথবা পাহাড়ের অতি নিকটে থাকতে চান। তাদের জন্য অবশ্য বেস্ট অপশন হচ্ছে শহর থেকে প্রায় 10 থেকে 20 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের পাড়ে থাকা। তবে এই মেরিন ড্রাইভের পাড়ে থাকাটা কিছুটা ব্যয়বহুল, সেটা খাবারের দামে বলেন বা রুম ভাড়াই বলেন। তবে সেই তুলনায় এই রিসোর্টের রুম ভাড়াটা কিছুটা রিজনেবল, যদি অবশ্য এই রুমের দামটা আসলে সারা বছর তারা কন্টিনিউ করে। 3500 বা 4000 টাকার ভিতরে যেই রুম পাওয়ার কথা, ওই ধরনের রুমই আপনি পাবেন, খুব একটা বেশি আশা করা যাবে না। আর এই দামে অবশ্য মেরিন ড্রাইভে আপনি অন্য কোনো অপশন আমি মনে করি যে আপনি পাচ্ছেন না। যারা কক্সবাজার বলতে শুধুমাত্র শহরকেই বুঝেন বা শহরের সেই গমগমে পরিবেশকে বুঝেন, তারা অন্তত একবারের জন্য হলো এই ধরনের রিসোর্ট বা এই রিসোর্টে ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে রাতে জাস্ট অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। আমাদের অবশ্য সময় কাটে রাতের বেলা ক্যারাম খেলে আর রাস্তার পাশে বসে চায়ের আড্ডায়।
রাত 1টার পর সমুদ্রের পাড়ে, যেহেতু সমুদ্র এবং এই রিসোর্ট অতি নিকটে, মানে একদম কাছাকাছি। সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশ, সাথে 8 থেকে 10 আইটেম দিয়ে সকালবেলার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যেহেতু এই রিসোর্টে তাদের নিজস্ব রেস্টুরেন্ট, তাই কেউ চাইলে কিন্তু এখানেই খাবার অর্ডার করতে পারবেন। তবে আমরা এখানে কোনো খাবার অর্ডার করিনি, আমাদের কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল। যাই হোক, একটু পরে আমরা চলে যাচ্ছি, বাট যাওয়ার আগে আপনাদেরকে ছোট করে এই রিসোর্টটা একটু ঘুরিয়ে আনি, চলেন। এই দিকটা হচ্ছে সমুদ্র সৈকত, আর এই হচ্ছে রিসোর্ট এরিয়া। এখানে জাস্ট 2টা কটেজ এখানে আপনি থাকতে পারেন, বিল্ডিং। হ্যাঁ, এখানে জাস্ট 2টা বিল্ডিং দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে একটা ওপেন রেস্টুরেন্ট। তো এখানে মূল মজাটা হচ্ছে খোলাখুলি জায়গায় বসে খাওয়া দাওয়া করা। তো এটা আসলে সত্যি অন্যরকম। যখন সন্ধ্যা হয়, সন্ধ্যাবেলা আসলে খুব ভালো একটা ফিল পাওয়া যায়। একটু আজকে কিছুটা অগোছালো, কালকে ওনাদের একটা পার্টি ছিল, যার কারণে আসলে ওনারা কোনো গেস্ট অ্যালাউ করে নাই, আমাদেরকে অ্যালাউ করছে আর একটা কাপলকে অ্যালাউ করছে। যাই হোক, আমরা ছিলাম হচ্ছে এটাতে, এই বিল্ডিংয়ে ছিলাম। আর এটা সম্ভবত বারবিকিউ জোন, এই জায়গাটা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে কি, এই যে রিসোর্টটা, এটা মূলত হচ্ছে আপনাকে একটা মানে এক ধরনের সেন্ট মার্টিনে থাকার একটা ফিল দিবে, এটা মনে করি। আপনি দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ, সাথে আবার রেস্টুরেন্টে এখানে ওপেন প্লেসে খেতে পারবেন। তো সব কিছু মিলে আসলে খারাপ লাগবে না আপনাদেরকে, যদি আসলে প্রাইসটা কনসিডার করি। রুম ভাড়া খুব একটা বেশি বলবো না, বাট খাবার প্রাইসটা একটু বেশি। তো এখন বাজে প্রায় দুপুর 12:48। আমরা এখন এই প্যাবেলস্টোন রিসোর্ট থেকে চেক আউট করে বের হয়ে গেছি, যাচ্ছি আমাদের খুবই পরিচিত জায়গা, আপনারাও জানেন, সেটা হচ্ছে ক্যাম্পিং কক্সে। আজকে থাকবো কি না সেটা শিওর না, বাট সেখানে আমরা, যেহেতু এখানে দুপুরের দিকে চেক আউট হয়, তারপর একটু ঘোরার সময়টা কিন্তু এখন পর্যন্ত আমাদের হয় নাই কক্সবাজারে ওভাবে। তো এখন আমরা আসলে ওইখানে ব্যাগ টেক রাখবো, যদি মনে হয় যে রাতে থাকা দরকার থাকবো, না হলে হয়তো রাতে ব্যাক করতে পারি। তো এই যে রিসোর্টে ছিলাম, প্যাবেলস্টোন রিসোর্টটা বেশ সুন্দর। ওই যে বললাম, সমুদ্রের পাড়ে এই জায়গাটিতে আপনি বসে আপনার কাছে মনে হবে কক্সবাজার এসে একটা সেন্ট মার্টিনের ফিল পাবেন। তবে গতকাল ওনাদের এখানে অনেক গেস্ট ছিল, গেস্ট বলতে আসলে এখানকার এই যে ট্যুরিস্ট না, ছিল হচ্ছে একটা পার্টি ছিল। পার্টির কারণে আসলে এখানে প্রায় 350 জন মানুষের এখানে একটা গ্যাদার হয়েছে, যার কারণে কিন্তু আমরা এই যে রিসোর্টের একটা নিরিবিলি পরিবেশ থাকার কথা, মানে আমরা কিন্তু নিজের আসলে এই রিসোর্টটা ভাবে এনজয় করতে পারি নাই, এত মানুষের ভিতরে আসলে সম্ভব না। তো অভিজ্ঞতা ওভাবে ভালো ছিল না, বাট রিসোর্টটা অনেক সুন্দর। হ্যালো সুজন ভাই, আরে আপনি এদিকে আসেন, কেমন আছেন তাই বলেন। আমি তো আছি, ভালো আছেন? আপনি শুট করছেন আগে কবে? না, রেকর্ডে আছে। এমনি ভালো আছেন তো? ঠিক আছে। তো আমরা চলে আসছি ক্যাম্পিং কক্স, এটা একটা অ্যাক্টিভিটিস ক্যাম্প, নট রিসোর্ট। আর এটা জাস্ট আমরা আজ থেকে প্রায় 4-5 মাস আগে একবার আসছিলাম, তাই না তিথি? 4-5 মাস না, 3-4 মাস আগে। যাই হোক, তখন এটা যেমনটা ছিল এখন আরেকটু আপগ্রেড করা হয়েছে। তখন অবশ্য আপনার সাথে শেয়ার করছিলাম যে এটা তখন পর্যন্ত খুব একটা ভালো মতো প্রস্তুত না। তো আমরা একটা পড হাউসে এখন থাকবো। ওই যে বললাম, আজকে রাতে থাকবো কি না তা শিওর না, এখন পর্যন্ত জানি না। যদি মেরিন ড্রাইভ টোটাল কমপ্লিট করে আসার পর মনে হয় যে না, যাওয়ার মতো এনার্জি আছে, দেন রওনা দিব। যদি মনে হয় যে এনার্জি নাই, তাইলে কি করব? তাইলে থাকবো।
ক্যাম্পিং কক্সে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই এখানকার প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় বিশ্রাম নিয়ে দুজনে বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভ রোডে একটা বিকেল কাটানোর উদ্দেশ্যে। তার আগেও ট্যুরিস্ট ক্যারাভ্যানে করে সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোড দেখার সৌভাগ্য হয়েছিল। ভিডিওটি উপরের আই কার্ডে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কক্সবাজার থেকে সাবরাং টোটাল 80 কিলোমিটার। এই সম্পূর্ণ রাস্তার বেশিরভাগ জায়গা হচ্ছে একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। আজকে অবশ্য আমাদের পক্ষে সম্পূর্ণ রাস্তা দেখা সম্ভব নয়, তারপরেও যতটুকু সম্ভব আমরা ততটুকুই দেখানোর চেষ্টা করব। সম্ভবত যাওয়া আসা মিলিয়ে 100 কিলোমিটার আমরা এই মেরিন ড্রাইভ রোডেই ঘুরে বেড়াবো। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এটি নির্মাণ কাজ হলেও পরিচালনা করে মূলত বাংলাদেশ সেনাবাহিনী। সড়কটি নির্মাণ করা মোটেও সহজ ছিল না বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। সড়কটি নির্মাণের পরিকল্পনা হয় সেই 1999 সালে। 1993 সালে তৎকালীন সরকার 48 কিলোমিটার মেরিন ড্রাইভ প্রকল্প হাতে নেয়। তবে মাত্র 2 কিলোমিটার সড়ক নির্মাণের পর এটির কাজ বন্ধ হয়ে যায় এবং সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে 1995 সালে এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়, আর তখন এটির দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাঝে অবশ্য কয়েক বছর এর কাজ বন্ধ থাকে, আর পুনরায় আবার শুরু হয় 2008 সাল থেকে। 2018 সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এর 1 বছর আগে এই সড়কের কাজ সমাপ্ত হয়। দুঃখের বিষয় হচ্ছে এই সড়ক নির্মাণকালীন সময় 2010 সালের পাহাড় ধসে নির্মাণ কাজে নিয়োজিত 6 জন সেনা সদস্য মৃত্যুবরণ করে। যাই হোক, ভবিষ্যতে চট্টগ্রামের মেরিন ড্রাইভের সাথে এই কক্সবাজারের মেরিন ড্রাইভ একত্রিত হওয়ার কথা রয়েছে। বুঝতে পারছেন যে চট্টগ্রাম থেকে একদম কক্সবাজার পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় হচ্ছে সমুদ্রের পাড় ঘেঁষে। ও হ্যাঁ, চেষ্টা করব চট্টগ্রামের সেই মেরিন ড্রাইভ রোড এই ভিডিওতে আপনাদের সামনে একটু তুলে ধরা। কক্সবাজারকে আসলে কে কীভাবে এনজয় করেন জানি না, কিন্তু বর্তমানে কক্সবাজার বলতে বুঝি আমি মেরিন ড্রাইভে ঘোরাঘুরি আর নানা রকম ভর্তা ভাজি দিয়ে ভাত খাওয়া। ঠিক ইনানি বিচ পার হওয়ার পরেই মেরিন ড্রাইভের প্রকৃত সৌন্দর্য চোখের সামনে ধরা দিবে। এই রাস্তায় বাইকের গতি আসলে যতই থাকুক না কেন, কিছু কিছু জায়গায় আসলে নিজের অজান্তে বারবার থেমে যেতে হয়। কবি সাহিত্যিক হলে কিছু কঠিন শব্দ বা কঠিন উপমা দিয়ে এই জায়গার সৌন্দর্য প্রকাশ করা সম্ভব হতো, কিন্তু আমি সাধারণ মানুষ, সাধারণ ভাষায় বলতে চাই, মেরিন ড্রাইভ একটা ইমোশনের নাম, মেরিন ড্রাইভ একটা মন ভালো করার নাম। তাই তো কক্সবাজার আসলেই বারবার এই মেরিন ড্রাইভে ছুটে আসি। সত্যি বলতে কি, মেরিন ড্রাইভে না ঘুরলে সমুদ্রের প্রকৃত গর্জন আর নীল ঢেউয়ের আসল সৌন্দর্য হয়তোবা উপভোগের বাইরেই থেকে যাবে। কারণ সৈকত ঘেঁষা মেরিন ড্রাইভে দাঁড়িয়ে নিরিবিলি শোনা যায় সমুদ্রের গর্জন, সেই সাথে নীল ঢেউয়ের হাতছানি। অন্যদিকে সৈকতের বিপরীতে অরণ্য ঘেঁষা পাহাড়, সব মিলিয়ে প্রকৃতির এক দারুণ মিলবন্ধন। যাই হোক, এবার সময় হলো মেরিন ড্রাইভ থেকে বিদায় নেওয়ার, অন্যদিকে এই কক্সবাজার থেকেও বিদায় নেওয়ার। সো ভিউয়ার্স, মোটামুটি কক্সবাজার থেকে 150+ কিলোমিটার রাইড করে এখন আমরা চট্টগ্রাম নতুন ব্রিজ বা কর্ণফুলী ব্রিজে। তো আজকে আমরা সম্ভবত চট্টগ্রাম থাকবো। আর চট্টগ্রামে আসলে চট্টগ্রাম নিয়ে আমাদের এই চ্যানেলে অনেক ব্লগ আপনারা পাবেন, যার কারণে আসলে এই চট্টগ্রাম নিয়ে আর এক্সট্রা আমরা সময় নষ্ট করবো না। আমরা আগামীকাল রাতে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে বা উত্তরবঙ্গের উদ্দেশ্যে। চট্টগ্রাম নিয়ে আমাদের কোনো প্ল্যান না থাকলেও শেষ মুহূর্তে ভাবলাম এখানকার মেরিন ড্রাইভ হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতটা একটু ঘুরে আসা যাক। আগে বলেছিলাম এই মেরিন ড্রাইভ যুক্ত হবে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের সাথে। মিরসরাই থেকে চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল হয়ে কক্সবাজার পর্যন্ত টোটাল 230 কিলোমিটারের এই মেরিন ড্রাইভের কাজ চলছে। এদিকে 230 কিলোমিটার সাথে কক্সবাজার টেকনাফের মেরিন ড্রাইভের 80 কিলোমিটার, টোটাল 310 কিলোমিটার হতে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট।
যাচ্ছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম অলরেডি পার করে চলে আসছি, এমনকি ফেনীও পার হয়ে চলে আসছে, ঢাকার খুব কাছাকাছি। তো ঢাকা থেকে আমরা বাইপাস হয়ে চলে যাব টাঙ্গাইল। তো এখানে মোটামুটি আমাদের সাথে কিছু একদম পার্সেল করে খাবার নিয়ে আসছিলাম, সেই খাবারটা এখন খাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে 14 গ্রাম। 14 গ্রামে একটা ড্রাইভার হোটেলে, যেখানে আসলে ড্রাইভাররা বিশেষ করে যে ট্রাকের ড্রাইভাররা খাবার খায়, সেই একটা হোটেলে এখন খাবার খাচ্ছি, সাথে হচ্ছে চা। ঠিক আছে, এটা চিনিওয়ালা, এটা চিনি কম। এটা চিনি কম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যে তিথি, কি অবস্থা তোমার? জার্নি কেমন হচ্ছে? না না, এখনই বলো তো, জার্নিটা আসলে। হ্যাঁ, ঠান্ডা লাগতেছে। আজকে মোটামুটি আসলে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তবে ভাগ্য ভালো যে আসলে যতক্ষণ রাইড করতেছিলাম এই সময়টাতে আসলে ওই ধরনের বৃষ্টি কিন্তু আমরা আসলে ফেস করি নাই। যাই হোক, রাত্রেবেলা তো, যার কারণে আসলে সম্পূর্ণ ব্লগ কন্টিনিউ করতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু অন্ধকারের ভিতরে কথা বললেও আপনারা বুঝবেন না, বা আসা যাওয়ার পথে যেই ভিউটা সেটা অবশ্যই আপনারা খুব একটা ভালো মতো দেখবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলা। এখন বাজে প্রায় রাত 12টা। জানি না কোথায় গিয়ে আপনাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করব, বাট দেখা হচ্ছে সকালবেলা। কথা ছিল কালকে সকালবেলা দেখা হবে, কিন্তু বৃষ্টির কারণে আমরা সম্ভবত কুমিল্লাতে, এখন কুমিল্লাতে আমরা নূরজাহানের সামনে, সেখানে আপাতত আমরা ব্রেক দিছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে শীতকালের বৃষ্টি। আজকে সারাদিন বৃষ্টি ছিল। বৃষ্টির ভিতরে আসলে বাইক রাইড করাটা, যারা একমাত্র বৃষ্টি রাইড করেন তারা কিছুটা অনুমান করতে পারবেন। আর কি আর করা, ওয়েট করি যতক্ষণ বৃষ্টি না থামে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেই তো হবে, কিছু করার নাই। আমরা কি ঢাকা গিয়ে স্টে করবো? হ্যাঁ, ঢাকা যেতে পারবো? এই বৃষ্টিটা কি থামবে? যদি কালকের মতো এরকম টানা হতে থাকে। তবে ভাই, আমি কুমিল্লা থাকতে চাচ্ছি না। মানে এখন পর্যন্ত সত্যিকারের শরীরে কোনো ক্লান্তি আসে না, কেন কুমিল্লা থাকবো? দেখা যাক, যেটাই হোক আপনার সাথে শেয়ার করবো। ওকে, আপনার সাথে শেয়ার করবো মানে আপনাদের সাথে শেয়ার করবো। মানে একজনের সাথে তো কথা বলতেছি না, হাজার হাজার দর্শকের সাথে কথা বলতেছি। সো কথা হবে কি না, কথা আপনার সাথেই হবে, আপনার সাথে।